সেকট কোনো সাধারণ কারাগার নয়, এটাকে নরকের সঙ্গেও তুলনা করা যায় না। এখন যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ তথ্যের কারণে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ভিডিওটি দেখবেন, তথ্যগুলো জেনে নেবেন এবং অন্যকে জানার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নরকেও বের হবার একটা পথ থাকে, কিন্তু এখান থেকে মুক্তির কোনো পথ নেই। এখানে রাখা হয়েছে সেই রক্তশীতল খুনিরা, সেই সব নেতারা যারা এক সময় পুরো বিশ্ব জুড়ে ভয় ছড়িয়েছিল। ইস্পাতের এই দেয়ালের ভেতরে কেবল স্বাধীনতাই কবর হয়নি, কবর হয়ে গেছে মানবতার শেষ চিহ্ন। এই কারাগারে সর্বোচ্চ 40,000 বন্দী রাখা যায়। প্রতিটি বন্দী কতটুকু অপরাধ করেছে, কেউ একজন মানুষ হত্যা করেছে, কেউ 10 জন, আবার কেউ 50 বা তার বেশি। সম্ভবত অনেকেরই শিকড় ছাপিয়ে আছে 50-এরও বেশি প্রাণহানি। MS-13, ব্যারিও 18, এই গ্যাংগুলো আর মানুষ নয়, তারা বন্য পশুর মতো। ভয় নেই, অনুশোচনা নেই, জীবনের সব মূল্য তারা অস্বীকৃত করেছে। তখন তাদের ক্ষমা করা কি সত্যি উচিত? স্বাগতম সেকটে, বিশ্বের সম্ভবত সবচেয়ে কঠোর কারাগারে। এল সালভাদোরের এই স্থাপনা তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্যে, কুখ্যাত অপরাধীদের চিরতরে আটকে রাখা, যেন তারা কখনো ছেড়ে দেওয়া না হয়। এটি হত্যাকারীদের শেষ গন্তব্য। এখানে তারা তাদের শেষ শ্বাস পর্যন্ত বন্দী থাকবে। একটি দেশের জনসংখ্যা মাত্র 6 মিলিয়ন, তবু কেন এত বিশাল কারাগার? কারণটা হলো গ্যাংগুলো। তারা একসময় দেশটি শাসন করত। 2022 সালের মার্চ থেকে প্রেসিডেন্ট নাইব বুলির অধীনে দেশ জুড়ে কড়া অভিযান শুরু হয়। 16 মাসের মধ্যে 70,000 জন গ্রেপ্তার করা হয়, যা প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 2%। রাত দিন করা তল্লাশি, হাজার হাজার বন্দীকে হাত কড়া পরিয়ে বাসে ভরিয়ে নেওয়া হলো। তাদের মাথা নিচু, তারা নীরব, যেন কাঁচা মাংসের টুকরো। প্রহরী চারপাশে ঘোরে, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই। এক রাতেই তাদের জীবন বদলে যায়। এই জীবন্ত কবরস্থান পরিচালনা করতে সেকটকে প্রতিটি স্তরে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হয়। এখানে ঢুকলে বাইরের দুনিয়ায় আর ফেরার পথ নেই। 2022 সালে নির্মিত এই কারাগারটি 8টি সেক্টরে বিভক্ত এবং মোট এলাকা 410 একর। প্রতিটি ইউনিট জোড়াকে ঘিরে আছে 3 মিটার উঁচু 2 স্তরের দেয়াল ও কাঁটাতার। এর বাইরেও রয়েছে আরও 15 মিটার উঁচু প্রাচীর এবং 3 মিটার উঁচু 15,000 ভোল্টের বৈদ্যুতিক বেড়া। এটি চূড়ান্ত বাঁধা। মোট 19টি প্রহরী টাওয়ার সারাক্ষণ কার্যক্রম চালায়, শুধু পালানো আটকাতেই নয়, পালানোর চিন্তাটাই মুছে দিতে। কারাগারের ভেতরে সিগন্যাল ব্লক করার জন্য ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে। প্রাচীরের ভেতরে 2 কিলোমিটার ব্যাসার্ধে সব সিগন্যাল জ্যাম করা হয়। বাইরের প্রাচীর পালানো দেয় 600 সৈনিক। ঢোকার আগে আপনাকে সব ব্যক্তিগত জিনিসপত্র ছেড়ে দিতে হবে। প্রতিটি নতুন বন্দীকে এক্সরে ও বডি স্ক্যান করা হয়, যাতে কোনো গোপন জিনিস ধরা পড়তে না পারে। এই সিস্টেম হাড় মাংস ভেদ করে অতি ক্ষুদ্র জিনিসে শনাক্ত করতে পারে। মেমোরি কার্ড, মাইক্রোচিপ, ফোন চার্জার, এমনকি কেউ গিলে ফেললেও ধরা পড়ে। ভুলে লেখা একটি আংটিও সহজেই ধরা পড়ে। প্রহরীদের মুখ ঢাকা রাখা বাধ্যতামূলক, কারণ তাদের পরিচয় বাইরে বের হলে গ্যাং সদস্যরা পরিবার বা আশেপাশের মানুষের উপর আক্রমণ চালাতে পারে। তবু একজন অফিসার মুখ আধাকা রেখেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে বন্দীদের চোখে চোখ রাখতে হবে, তারা জানে আমি কে। এখানকার প্রথম জায়গাটা হলো রেজিস্ট্রেশন রুম। গ্রেপ্তারের পর যে প্রথম স্থানে কোনো অপরাধীকে আনা হয়। বন্দীদের হাতে সাধারণত কোনো পরিচয়পত্র থাকে না, তাই সেকট সিস্টেমে তাদের আঙুলের ছাপ, ছবি ও স্থায়ী নথি নেওয়া হয়। এই মুহূর্ত থেকে এই পরিবারের সঙ্গে সব যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে যায়। কোনো ভিজিট নেই এবং দুঃখজনকভাবে কিছু নিরপরাধ মানুষ ভুলক্রমে গ্রেপ্তার হয়। তাদের পরিবার জানবে না তারা জীবিত নাকি মৃত। এই ভিডিও হয়তো তাদের একমাত্র উপায় হারানো প্রিয়জনকে আবার দেখার। এটি হলো হিংসা নিয়ন্ত্রণের অস্ত্রাগার। এখানে রাখা হয়েছে T-65 রাইফেল, শটগান এবং ছোট ব্যারেলের বন্দুক, যা সীমিত জায়গায় ব্যবহার করা হয়। বন্দীদের হাত পা বেঁধে রাখা হয় প্রহরীর নিরাপত্তার জন্য। হিংসা নিয়ন্ত্রণ সরঞ্জামের মধ্যে রয়েছে বুলেট প্রুফ ভেস্ট, ঢিল, হেলমেট এবং হাত পা রক্ষা করার গার্ড। এখনো পর্যন্ত কোনো পালানো ঘটনা ঘটেনি, তবু সবকিছু প্রস্তুত রাখা হয়। বন্দীরা দৈনন্দিন জিনিস থেকে অস্ত্র বানাতে পারে, তাই সতর্কতা সর্বোচ্চ স্তরে। সেকটে প্রয়োজনে পরিবহনের জন্য বাস ব্যবহার করা হয়। পথগুলোতে কোবলস্টোন বসানো আছে, যেন কেউ হেঁটে গেলে শব্দ হয়। এটি এক ধরনের সিগন্যাল। কারাগার নিজেকে পরিচালনা করে। নিজস্ব বিদ্যুৎ ও জল ব্যবস্থা আছে। যদি বাইরের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ কেটে দেওয়া হয়, তখন এটি সপ্তাহান্ত জুড়ে চালানো যায়। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বন্দীদের সামনে দাঁড়িয়ে থাকা মানে চরম টেনশন। মডিউল 3 ও 4 পাশাপাশি অবস্থিত। এখানে প্রায় 200 থেকে 500 বন্দী থাকে। তারা নতুন আসা কাউকে ঘৃণা ও সন্দেহের চোখে দেখে। অনুভূতিটা ভয়ঙ্কর এবং অবর্ণনীয়। সাদা শার্ট, শর্টস, চপ্পল সবই একই রকম, কোনো ব্যক্তিগত জিনিস নেই। অধিকাংশই তরুণ, কিন্তু তারা ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত। কেউ 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে। এমন কেউ আছে যে ইতিহাসের কুখ্যাত অপরাধীদেরও ছাপিয়ে গেছে। কারাগারে কোনো নিষিদ্ধ প্রশ্নে অনুমোদন নেই। বন্দীরা যদি কথা বলার চেষ্টা করে, শাস্তি দেওয়া হয়। তারা এটা ভালোভাবেই জানে। এদিকে এখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষগুলো। ভাবুন, যদি ওই সেলগুলোর জেলেরা না থাকতো,
এখানে মোট 8টি মডিউল, প্রতিটি মডিউলে 32টি সেল আছে। প্রতিটি সেলে 80 থেকে 150 জন বন্দী থাকে। বাতাস ভীষণ চাপা, সূর্যালোক নেই, প্রতিজনের জন্য মাত্র 0.5 বর্গমিটার জায়গা রাখা হয়েছে। সবাই প্রকৃতপক্ষে আজীবন কারাদণ্ডে, কেউই মোটেও ছাড়ে না। আপনি তাদের আত্মার শূন্যতা দেখবেন, ভবিষ্যতের কোনো আশা নেই। তারা এক প্রকার জীবিত মেশিনে পরিণত হয়েছে। সেলের শেষ প্রান্তে টয়লেট এলাকা, 80-এর বেশি মানুষের জন্য মাত্র 2টি টয়লেট। গোশত ও প্রস্রাব একই জায়গায় হয়। প্লাস্টিকের কাপ ও ভাগাভাগি করা পানি ট্যাঙ্ক ব্যবহার করা হয়। নিয়মিত প্রবাহিত পানি নেই। বিছানায় মাল্টি লেয়ার লোহা বেড, কোনো বালিশ নেই, কোনো ম্যাট্রেস নেই, শুধু সাদা চাদর। তারা স্থির হয়ে শুয়ে থাকে যেন ফ্রিজে রাখা মালপত্র। প্রতি 2 সপ্তাহে মাথা মোড়া করা হয়। কোনো চুল বা দাড়ি রাখা হয় না, যাতে তীক্ষ্ণ জিনিস লুকানো না যায়। এখানে আছে প্রাক্তন MS-13 এবং ব্যারিও 18 সদস্যরা। একসময় এল সালভাডর শাসন করা প্রতিদ্বন্দ্বী গ্যাং। এখন তাদের সবকিছু ক্যান্সার্ড। তাদের পরিচয় কেবল ক্ষমতার ইতিহাস। এরা এখন একই সেলে সারা জীবন বসবাস করে। আর তারা আর রাষ্ট্রের রাজা নয়, এখন তাদেরকে সহাবস্থান করতে শেখানো হয়। ট্যাটু তাদের গ্যাংয়ের প্রতি আনুগত্য প্রদর্শন করে। M বা 13 হল MS-13 চিহ্ন। 18 বা 66 বোঝায় ব্যারিও 18 বা রোমান সংখ্যা। উচ্চ পদমর্যাদার সদস্যদের মুখমণ্ডলে পুরো ট্যাটু থাকে সবচেয়ে নিষ্ঠুর ও শক্তিশালীদের চিহ্ন। তাদের পথ অতিক্রম করা মানে প্রায় মৃত্যুই নিশ্চিত। মাকড়সার জালের ট্যাটু মানে তারা আইনের জালে ধরা পড়েছে। ডেমন হর্নস মানে তারা অন্ধকার দুষ্ট আধ্যাত্মিক শিবিরের প্রতি আনুগত্য দেখায়। প্রতিটি চোখের অশ্রু ট্যাটু মানে তারা একটি জীবন নিয়েছে। 3 বা তার বেশি অশ্রু মানে তারা সংখ্যায় অনেক জীবন কেড়ে নিয়েছে। ক্লাউন মাস্ক ট্যাটু দেখায় তাদের নির্দয় ও মৃত্যুপ্রিয় মনোভাব। এরা সংশোধনের বাইরে, মানসিকভাবে বিকৃত। সেলের উপরে রয়েছে প্রহরীদের করিডোর। ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। লাইট দিন-রাত জ্বলে থাকে। বন্দীরা চোখে তোয়ালে জড়িয়ে ঘুমায়। সপ্তাহে একদিন একটি ছোট দলকে বাইবেল স্টাডি ও ব্যায়ামের জন্য বের হতে দেওয়া হয় কঠোর প্রহরার মধ্যে। এখনো পর্যন্ত কোনো বড় ঘটনা ঘটেনি। সেল ছাড়ার সময় বন্দীরা ক্যামেরার দিকে বার্তা পাঠানোর চেষ্টা করে, যা প্রমাণ করে তাদের গ্যাং এখনো বাইরে ক্ষমতা ধরে রেখেছে। কিছু গুজব আছে যে গ্যাংরা নাগরিকদের উপর হামলা চালাতে পারে। সরকার সতর্ক করেছে, যদি তারা হামলা করে তবে একটিও ভাত তাদের পাঠানো হবে না। বন্দীরা দিনে 3 বার খাবার পায়, চাল ও বিনস অথবা চাল ও নুডলস। শুধু পানীয় বদলায়, খাবার একই থাকে। খাবার পুষ্টিহীন, প্রোটিন ঘাটতি আছে। তারা হাতে খায় এবং ট্রে পরিষ্কার করে ফেরত দিতে হয়। সেলের সামনে আছে একক জীবন বা একাকী বন্দী এলাকা। এটি সবচেয়ে কঠিন স্থান। যারা নিয়ম ভাঙে তাদের 15 দিন পর্যন্ত এখানে রাখা হয়। এখানে শুধুই অন্ধকার, সময়ের কোনো ধারণা নেই। বিছানা নেই, শুধু শীতল কংক্রিটের ফ্ল্যাট, ময়লা টয়লেট পানি ট্যাঙ্কের পাশে। বাতাসের জন্য কেবল সরু ফাঁক। খাবার দেওয়ার ও পর্যবেক্ষণের জন্য জাল একমাত্র মাধ্যম। এখানে বন্দীরা নিজের হাতও দেখতে পায় না। তারা মানসিকভাবে ভেঙে পড়ে। এটি প্রয়োজনীয় প্রয়াস যারা একসময় অন্যের জীবন ও মৃত্যুর ক্ষমতা নিয়েছিল। তারা হয়তো ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে, কিন্তু এখানে ন্যায় বিচার কার্যকর হয়। 10,000 বন্দীর মধ্যে এক নাম সবচেয়ে বেশি উল্লেখিত, একটি নাম যে ভয়ের সৃষ্টি করে। বন্দী মার্ভিন আর্নেস্টো, ডাকনাম সাইকো। তার সুরক্ষার জন্য 12 জন প্রহরীর প্রয়োজন। সাইকো 41 বছর বয়সী, কিন্তু অনেকটা তরুণ চেহারার। তার ঠান্ডা দৃষ্টি ও শান্ত আচরণ লুকিয়ে রাখে এক কঠোর ভীতিকর আভা, যেন দোষ তার ত্বকে খোদাই করা আছে। তার শরীরের ট্যাটু সম্পর্কে প্রশ্ন করলে সে শান্তভাবে হাত তুলে দেখায় M-13, পৃথিবীর সবচেয়ে কুখ্যাত গ্যাংয়ের চিহ্ন। তিনি 2004 সালে গ্যাংয়ে যোগ দিয়েছিলেন, তবে তার অপরাধী পথ শুরু হয়েছিল মাত্র 11 বছর বয়সে। একটি ভবিষ্যৎ অন্বেষণ করতে গ্যাংয়ের কাছে চলে গিয়েছিল পিতৃহীন ছেলেটি। তার ছিল না পর্যাপ্ত কাপড় বা জুতো। সে চুরি শুরু করে। পরবর্তীতে আমেরিকায় সে জীবন পাল্টানোর চেষ্টা করে, কিন্তু সেখানে গ্যাং সংস্কৃতি আরও জোরালো ছিল। গ্যাংয়ে প্রবেশের শর্ত এমন ছিল যে প্রয়োজনে পরিবারকেও হত্যা করতে হতে পারে। সে আমেরিকায় পরিবারের সাথে ভালো জীবন পেতে পারত, কিন্তু ভুল পথ বেছে নিল। তার কাছে যুব সমাজের জন্য একটি বার্তা আছে: স্কুলে যাও, মা বাবার কথা শোনো, আমার পথ অনুসরণ করো না। জিজ্ঞেস করা হয় সে কতজনকে হত্যা করেছে। তার উত্তর ছিল মর্মান্তিক। কেউ কিভাবে এত রক্ত শীতল হতে পারে? সে কেবল গভীর নীরবতায় মাথা নাড়ল। তার সবচেয়ে কষ্টের কথা হলো পরিবারকে আর না দেখা। সর্বশেষবার সে তার ছেলেকে দেখেছিল, তখন ছেলেটি ছিল 5 বছর, এখন সে 21। সে আশা করে একদিন তাকে দেখে বলবে, তুমি তোমার পিতার মতো হবে না। তার চোখে অনুশোচনা ও জাগরণ আছে। মার্ভিন বলে তার একমাত্র উদ্দেশ্য এখন পরিবর্তন, ঈশ্বরের কাছে যাওয়া এবং সব ভুলের জন্য ক্ষমা প্রার্থনা
প্রার্থনা করা। হলের শেষ প্রান্তে সূর্যালোক একটি শেষ পালায়ন পথ হয়ে প্রবেশ করে। সিকার্ড একসময় এমন একটি স্থান যেখানে কেউ শেষ চূড়ান্ত গন্তব্যে যেতে চায় না। যারা হাজার হাজার জীবন কেড়ে নিয়েছিল তারা এখন চিরতরে বন্দী। এটি কারাগার নয়, এটি একটি কবরস্থান। একমাত্র পার্থক্য হলো বন্দীরা এখনো শ্বাস নিচ্ছে। এল সালভাডরের সরকার কোনো সহানুভূতি দেখায় না, ক্ষমা নেই, বন্দীদের জন্য শাস্তি অত্যন্ত কঠোর। পূর্বে এল সালভাডরের মৃত্যুহার ভয়াবহ ছিল, প্রতি 1 লক্ষ মানুষে 104 জন মরত। কিন্তু 2023 সালে এটি নাটকীয়ভাবে কমে 2.4 প্রতি 1 লক্ষ, যা বিশ্বের জন্য অবাক করা। এল সালভাডর এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের মধ্যে গণ্য। মৃত্যুহারের এই হ্রাস স্পষ্ট সত্য, কিন্তু ভুলভাবে বন্দী হওয়া নিরপরাধদের কি হলো? এটি কি সত্যিকারের ন্যায় বিচার, নাকি কেবল অশান্তি নিয়ন্ত্রণের একটি উপায়? এটি কি দীর্ঘমেয়াদী সমাধান, নাকি কেবল অস্থায়ী ব্যবস্থা?